নমস্কার বন্ধুরা, আমি অভিষেক আর বিদ্যায়তনে তোমাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল যে রাইটস আছে তার প্রথমটা অর্থাৎ রাইট টু ইকুয়ালিটিটা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা দেখব রাইট টু ফ্রিডম। তোমরা যারা এই ভিডিওতে নতুন আছো তাদের আমি অনুরোধ করব তোমরা গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমি আই বটমে লিঙ্ক দিয়ে দিচ্ছি। প্রথম থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও দেখো, কারণ আমরা স্যার লক্ষ্মীকান্তের বই অনুসারে চ্যাপ্টার ওয়াইজ ইন্ডিয়ান পলিটিটা কমপ্লিট করছি এবং নেক্সটেও আদার্স চ্যাপ্টারগুলো কিন্তু আদার্স সাবজেক্টগুলো কিন্তু আমরা কমপ্লিট করব। সো প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল অ্যান্ড ইফ ইউ লাইক দেন শেয়ার দিস। তো চলো শুরু করা যাক। আজকের পড়া কি, রাইট টু ফ্রিডম। দেখো, আমরা আগের চ্যাপ্টারে আর্টিকেল 12, 13, 14, 15, 16, 17, 18 টোটাল 7টা আর্টিকেল আমরা পড়েছিলাম। তার মধ্যে 5টি আর্টিকেল ছিল রাইট টু ইকুয়ালিটি নিয়ে এবং 2টো আর্টিকেল ছিল একটা স্টেট বলতে আমরা কি বুঝি এবং ল এর স্টাবলিশমেন্ট কি, ল কার সবটার উপরে যে জুডিশিয়ারি রয়েছে সেই সম্পর্কে আমরা জানি, আর্টিকেল 12-এ, আর্টিকেল 13-এ। তারপর আর্টিকেল 14, 15, 16, 17, 18 এখন ডিসকাস করছি না। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আগের ভিডিওটা কিন্তু গিয়ে দেখো, তাহলে তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এখন আমাদের আজকের পড়া শুরু করি। রাইট টু ফ্রিডম। দেখো, রাইট টু ইকুয়ালিটিতে 5টা আর্টিকেল ছিল, কিন্তু রাইট টু ফ্রিডম যেটা, সেটা একটাই মাত্র আর্টিকেলে কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে, কিন্তু অনেকগুলো ক্লজ সাব ক্লজ রয়েছে। প্রথমে বলে দিই, অনেকগুলো ক্লজ সাব ক্লজ রয়েছে। তো আমরা টোটালটা ডিসকাস করব। তোমরা জানো যে এই চ্যাপ্টারটা আমি অনেকটা নিজের মতো করে বলার চেষ্টা করছি। তোমরা যদি এই চ্যাপ্টারটা বই ফলো না করো এবং নিজেরা যদি নোট ডাউন করে রাখো, তাহলেও কিন্তু তোমাদের জন্য সেটা বেনিফিট আরও বেশি পরিমাণে তোমরা সেটাতে বেনিফিট পাবে, কারণ বইয়ে এইটা অনেক একটু লেন্দি চ্যাপ্টার, ঘোরানো ফিরানো রয়েছে। তো আমরা যদি দেখি রাইট টু ফ্রিডম, কটা রাইট টু ফ্রিডম রয়েছে আমাদের। প্রথমে হচ্ছে কনস্টিটিউশন যখন তৈরি হয় তখন আমাদের সংখ্যা ছিল 7। কি কি ছিল? রাইট টু ফ্রিডম অর স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, তার সাথে ছিল রাইট টু অ্যাসেম্বল পিসেবলি অ্যান্ড উইদাউট আর্মস, মানে রাইট টু অ্যাসেম্বল যেটা বলি আমরা। তারপর হচ্ছে রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন, তারপর হচ্ছে রাইট টু মুভ ফ্রিলি, রাইট টু ট্রান্সপোর্ট যেটা আমরা বলি, মুভমেন্ট যেটা বলি। তারপরে যদি দেখি আমরা তাহলে ফ্রিডম অফ রেসিডেন্স, বসবাসের জন্য যেটা আমাদের স্বাধীনতা। এরপরে ছিল রাইট টু প্রপার্টি, তারপরে ফ্রিডম অফ প্রফেশন। 7টা টোটাল আমাদের ফ্রিডম দেওয়া ছিল, রাইট দেওয়া ছিল। ফ্রিডম মানে আমরা আমাদের বসবাসের জন্য আমাদের স্বাধীনতা, এগুলো দেওয়া ছিল, আমরা নিজের মতো কিন্তু এগুলো ইউজ করতে পারতাম। কিন্তু দেখা যাচ্ছে 1978-এর 44তম সংশোধনের মাধ্যমে ফান্ডামেন্টাল রাইটসকে সংশোধন করা হয়। আমরা কিন্তু আগের ভিডিওতে ওইটা জেনেছি এবং সেই সময় যেটা আমাদের ফান্ডামেন্টাল 7টার মধ্যে যেটা ছিল যে ফান্ডামেন্টাল রাইটসে প্রপার্টি, সেটাকে সরিয়ে দিয়ে সেটাকে আইনি অধিকার করা হয় এবং এখান থেকেও ফ্রিডমের মধ্যেও ছিল রাইট টু প্রপার্টি, সেটাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়। এবার দেখো, একটা খুব কমন কোশ্চিন আসে, তোমরা রিলেট করতে শেখো, তাহলে দেখবা পড়াটা খুব সুবিধা হবে তোমাদের। যে আমরা জানি ফান্ডামেন্টাল রাইটস বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে, তাই তো? তাহলে এইটা কি কোশ্চিন যদি আসে, এটা কি বেসিক স্ট্রাকচার অর নট? ঠিক আছে, দেখো উত্তর কিন্তু তোমরাই খুঁজে পাবে কি করে হচ্ছে। বেসিক স্ট্রাকচার ডক্ট্রাইনের যে সংজ্ঞা আসে সেই সময় বা তারপরে কেশবানন্দ ভারতী কেসে 1973 সালে যখন কেশবানন্দ ভারতী কেস হলো, তখন জাস্টিসটা কি অর্ডার দিলেন যে আমাদের যেটা বেসিক স্ট্রাকচার সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। এবার দেখো, যদি ফান্ডামেন্টাল রাইটস আমাদের বেসিক স্ট্রাকচার থাকতো, তাহলে কি আমরা সেটাকে অ্যামেন্ড করতে পারতাম?
73-এ রায় হয়েছে, 78-এ কিন্তু আমরা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে চেঞ্জ করেছি। তার মানে এখানে এইটা মাথায় রাখবে যে ফান্ডামেন্টাল রাইট নট আওয়ার বেসিক স্ট্রাকচার। এইটা তোমাকে অধিকার দিয়েছে, কিন্তু এই অধিকারগুলো সব সময় সব জায়গায় কিন্তু খাটে না। প্রচুর কারণ রয়েছে যেখানে আমাদের কাছে আমাদের এই অধিকারগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়। অলরেডি রাইট টু ইকুয়ালিটিতে আমরা কিন্তু তার কি কোন কোন পরিস্থিতিতে অধিকারগুলো খণ্ডন করা হচ্ছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। আমরা আজকে যেটা দেখছি রাইট টু ফ্রিডম, সেক্ষেত্রেও আমরা দেখব অনেক জায়গা, অনেক কারণ আছে যখন আমাদের ফ্রিডম বা অধিকারগুলো কেড়ে নেওয়া হয়। সেটা ভালো কি খারাপ সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে, কারণ যা কিছু কনস্টিটিউশনে করা হয়েছে বেশিরভাগটাই ভালোর জন্য। বেশিরভাগ কি আমি বলবো হয়তো 100%ই ভালোর জন্য, কিন্তু সব কিছুর মধ্যেই তো একটু খুঁটিনাটি বিচ্যুতি থাকেই, এবং সেইটার জন্য অ্যামেন্ডমেন্টগুলো করা হচ্ছে। তো চলো, এইটা তোমাদের কাছে ক্লিয়ার হলো যে ফান্ডামেন্টাল রাইটস নট এন বেসিক স্ট্রাকচার ডক্ট্রাইন। ওকে, এবার যদি আমি দেখি তাহলে যে প্রথমত কোন সময় আমাদের এই প্রোটেকশন মানে এই রাইট টু ফ্রিডমটা খণ্ডন করা যায়। একদম তোমার কাছে কিছুই থাকবে না। এটা কখন হবে? এইটা হবে যখন এক্সটার্নাল এমার্জেন্সি ভারতে চলে আসবে। এক্সটার্নাল এমার্জেন্সি পিরিয়ডে রাইট টু ফ্রিডমের অধিকার কিন্তু থাকে না, কিন্তু যদি ইন্টারনাল এমার্জেন্সি থাকে তাহলে কিন্তু সেটা থাকে। কিছু মনে পড়লো? মনে পড়ছে কি পড়ছে না তোমরা জানো কি জানো না সেটা আমি এখান থেকে বলতে পারছি না, কিন্তু তোমাদের মনে করিয়ে দিই ইন্টারনাল এমার্জেন্সি বলে কিছু হয় না। আমি এর আগের ভিডিওতেও তোমাদের বলেছিলাম, আমি নিজেই বললাম ইন্টারনাল এমার্জেন্সি তোমাদের আবার মনে করিয়ে দেওয়ার জন্য, কারণ ইন্টারনাল এমার্জেন্সি বলে কোনো শব্দ নেই। দ্যাট ইজ প্রেসিডেন্সিয়াল রুল। ঠিক আছে, স্টেট এমার্জেন্সি যেটা আমরা বলি সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল রুল। কমেন্টে লিখবে এক্সটার্নাল এমার্জেন্সি বা ন্যাশনাল এমার্জেন্সি এবং প্রেসিডেন্সিয়াল রুল কত কত আর্টিকেলে রয়েছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই তোমরা লেখো। এবার চলে আসি আমাদের আজকের পড়াতে। অলরেডি আমরা দেখতে পেলাম যে আমাদের 7টা ছিল, এখন 6টা হয়েছে, এবং 78 সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 6টা হয়েছে। তাহলে প্রথম যেটা আমাদের আছে সেটা হচ্ছে ফ্রিডম টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, কথা বলার স্বাধীনতা। তুমি ভারতবাসী, তোমার কথা বলার স্বাধীনতা আছে কি নেই? অবশ্যই আছে। সেইটাই বলা হয়েছে আমাদের এই 19 সাবক্লজ 1A-তে বলা হয়েছে যে তোমার ওয়ার্ড, মুখে কথা বলার, রাইটিং, লেখার, প্রিন্টিং, পেন্টিং অর আদার মিনস অর এনি আদার মিনস, এইগুলোর তোমার স্বাধীনতা রয়েছে। কিন্তু কথা হচ্ছে আমরা অনেক জায়গায় দেখি যে প্রেস স্বাধীনতা রয়েছে কি নাই। দেখো, আমাদের কনস্টিটিউশনে কখনোই প্রেসের স্বাধীনতা সম্পর্কে কিন্তু বলা হয়নি। যেরকম আমেরিকান কনস্টিটিউশনে প্রেস মানে স্পিচ অফ প্রেস বলতে পারো যে প্রেসের যে স্বাধীনতা সেটা কিন্তু কনস্টিটিউশনে ডিক্লেয়ার করা রয়েছে, কিন্তু আমাদের সেটা করা নেই। এই জায়গাটাতে আমরা যদি আমাদের বইয়ে দেখি তাহলে আমাদের বইয়ের মধ্যে লেখা আছে কি কি স্বাধীনতা আমরা পাই, একটু দেখে নিই। রাইট টু প্রোপাগেট ওয়ানস ভিউ অ্যাজ ওয়েল অ্যাজ ভিউজ অফ আদার, কারো যেটা ভিউ যে সেটা ভাবছে সেটার স্বাধীনতা রয়েছে। ফ্রিডম টু দ্য প্রেস, এইগুলো কে বলেছে বলো তো? এগুলো পরবর্তীকালে সুপ্রিম কোর্ট বলেছে, বইয়ের মধ্যে লেখা আছে প্রেসের স্বাধীনতা রয়েছে। ফ্রিডম অফ কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট, কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্টের স্বাধীনতা রয়েছে। রাইট টু টেলিকাস্ট, দ্যাট ইজ গভর্নমেন্ট হ্যাজ নো মনোপলি অন ইলেকট্রনিক মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু মনোপলি করতে পারবে না। আমি যে শুধুমাত্র ইলেকট্রনিক মিডিয়া চালাবো সেটা কিন্তু হবে না, এখানে মনোপলি করা যাবে না, এটার স্বাধীনতা
রয়েছে। রাইট এগেনস্ট বান্ড কল্ড বাই দ্য পলিটিক্যাল পার্টি অর অর্গানাইজেশন, ঠিক আছে। তারপর আছে রাইট টু নো অ্যাবাউট গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস, আরটিআইয়ের মাধ্যমে তুমি এগুলো জানতে পারো, এটা তোমার স্বাধীনতা রয়েছে। রাইট এগেনস্ট ইম্পোজিশন অফ প্রি সেন্সরশিপ অন এ নিউজ পেপারের ক্ষেত্রেও স্বাধীনতা পাচ্ছি। ফ্রিডম অফ সাইলেন্স, তোমাকে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হলো, তুমি চুপ করে থেকে গেলে, পারো কি পারো না? পারো। এইটার স্বাধীনতাও তোমার কিন্তু আছে, মানে কথা বলার যেরকম স্বাধীনতা আছে সেরকম চুপ করে থাকারও তোমার স্বাধীনতা আছে তোমার উপর, ইত্যাদি ইত্যাদি। এবার যদি আমরা দেখি তাহলে দেখব যে কোন কোন ক্ষেত্রে আমাদের এই যে স্বাধীনতাগুলো সেইগুলোতে হস্তক্ষেপ হতে পারে। খুব সিম্পল ওয়েতে, যখন এটা 19 সাবক্লজ 2-তে আছে, যখন তুমি দেশের সোভার্নিটিতে, দেশের সিকিউরিটির ক্ষেত্রে, তাছাড়া দেশের ইউনিটির ক্ষেত্রে, ইন্টিগ্রিটির ক্ষেত্রে যখন তুমি কথা বলবে, তখন কিন্তু তোমার সেই অধিকার থাকবে না। এছাড়াও তুমি যদি কন্ডেমড অফ কোর্ট করো বা আদার্স আরও কিছু ক্লজ রয়েছে, সেইগুলো যদি করো, তুমি যদি পাবলিক অর্ডার ভঙ্গ করো ইত্যাদি ইত্যাদি, তো তোমার কিন্তু সেই অধিকারটা নেই, ঠিক আছে। পাবলিক পিস ভঙ্গ করো, সেই অধিকার কিন্তু তোমার নেই। তোমার সেই সব ক্ষেত্রে তুমি স্পিচ দিতে পারবে না, সেই সব বিষয়ে তুমি কিন্তু কথা বলতে পারবে না। দেখো, এর আগে আমি একটা ভিডিওতে বলেছি, তোমরা যদি গোটা সিরিজটা দেখে থাকো তাহলে তোমাদের মনে আছে যে পার্লামেন্টিয়ান যারা হয়, আমাদের লেজিসলেটিভ অর পার্লামেন্টের ক্ষেত্রে যারা হয় এমএলএ বা এমপি, তাদের অনেক কিছু বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে। আর্টিকেল 105, 194-এ আমরা দেখতে পাই তাদের ক্ষেত্রে এই যে পলিটিক্যাল ভিউ বা তারা যে সংসদে আলোচনা করছে, এর উপর যেরকম জুডিশিয়ারি ওই আলোচনার জন্য কিছু করতে পারে না, সেরকমভাবে তাদের সেখানে কিন্তু স্পিচের স্বাধীনতাটা অনেক ব্রড বেসিসে দেওয়া রয়েছে। তারা এই যে বললাম পাবলিক ইন্টারেস্ট, সিকিউরিটি, তারপর আদার্স যে ব্যাপারগুলো, সেখানে কিন্তু তারা অনেকটা ছাড় পায়। মাথায় ঢুকলো? দেখো, একটার সাথে কিন্তু আরেকটা কোরিলেটেড। আমরা পড়ছি আর্টিকেল 19-এর সাবক্লজ 2, কিন্তু আমি চলে যাচ্ছি আর্টিকেল 105, 194, 105 পার্লামেন্টের ক্ষেত্রে, 194 লেজিসলেটিভের ক্ষেত্রে। তাহলে সব কিন্তু কোরিলেটেড, এখানে কিন্তু তাদের স্বাধীনতা দেওয়া রয়েছে। বোঝাতে পারলাম? চলো নেক্সটেরটা আমরা দেখে নিই। এনি আদার যে কথাটা লেখা আছে, এর মধ্যে কিন্তু ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা, তোমার সোশ্যাল মিডিয়া ব্যবহারের স্বাধীনতা, এইগুলো কিন্তু পড়ে যাচ্ছে। এরপরে যেটা হয়েছে নিউজ প্রিন্ট সম্পর্কে তোমাদের একটা ছোট্ট গল্প বলে দিই, বইয়ের মধ্যে নেই, সেটা তোমাদের বলে দিই যে নিউজ প্রিন্টের ব্যাপারে কী রকম একটা ঘটনা ঘটেছিল। যখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন তোমার ইন্দিরা গান্ধীজি, তখন তিনি কি করেছিলেন, কোনোভাবে নিউজ প্রিন্টিংয়ের উপর হস্তক্ষেপ শুরু করেছিলেন। কি রকম? এটা তখন পর্যন্ত, এটা 1973-74 দিকেরই কথা, তখন পর্যন্ত এইগুলো চেঞ্জ করা যাবে বা কিছু এগুলো কিন্তু ছিল না। তিনি করেছিলেন কি, ফান্ডামেন্টাল রাইটস তখন ধারণা ছিল চেঞ্জ করা যাবে না, সেই সময় তিনি করেছিলেন কি, ঘুরিয়ে কান ধরার চেষ্টা করেছিলেন। কি রকম? তিনি বলেছিলেন সরকারের কাছে ফরেন রিজার্ভ কম আছে, সো টেলিকাস্টের উপরে আমরা, মানে প্রেসের টেলিকাস্টের উপরে আমরা লাগাম ধরব। এটা কীরকম একটা যুক্তি, অদ্ভুত যুক্তি দাঁড়ালো আমি জানি না, কিন্তু এই ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছিল। সেই সময় একটা খুব মানে একটা ভালো কেস আসে সুপ্রিম কোর্টের সামনে, বেনিট কোলম্যান ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস। সেখানে সুপ্রিম কোর্ট রায় দেয়, কথাটা ভালো করে মাথায় রাখো, ইউ ক্যান নট ডু ইনডাইরেক্টলি, ইউ ক্যান নট ডু ইনডাইরেক্টলি হুইচ ইউ
can't do directly. তুমি যেটা ইনডাইরেক্টলি, তুমি কোনো কিছু ইনডাইরেক্টলি করতে পারবে না যেটা তুমি ডাইরেক্টলি করতে পারবে না। বোঝা গেল? না বোঝা গেলে একটা উদাহরণ দিই। তোমার জল পিপাসা পেয়েছে, তুমি জল খাবে, তো তোমাকে বলা আছে তুমি এখন জল খেতে পারবে না। এটা হচ্ছে ডাইরেক্ট ওয়েতে তোমাকে জল খেতে বারণ করা হয়েছে। এবার তুমি বলছো যে আমি ভাত খাচ্ছি, তো আমার জল পিপাসা হয়েছে, ভাতের সাথে জলটা খেয়ে নিই। আমি তো ভাত খাচ্ছি, সাথে জলটা খেয়ে নিই। সুপ্রিম কোর্ট বলছে তোমাকে জল খেতে বারণ করা হয়েছে, সুতরাং তুমি ভাতের সাথেও জলটা খেতে পারবে না, ইনডাইরেক্টলিও তুমি জলটা খেতে পারবে না। তোমাকে যেটা ডাইরেক্টলি করতে বারণ করা হয়েছে সেটা ইনডাইরেক্টলিও তোমার ক্ষেত্রে বারণ। এরকম না তুমি ইনডাইরেক্টলি ঘুরিয়ে ফিরিয়ে ক্লজ ঢুকিয়ে সেটাকে বন্ধ করে দেবে। মাথায় রাখবে। এইভাবে ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট প্রেসের যে পাওয়ারটা সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল, কিন্তু সেই ক্ষেত্রে তিনি করতে পারেননি। এবার যদি দেখি আমরা ইন্ডিয়ান পিনাল কোড 124 আইপিসি 124-এ লেখা আছে লস অফ সেডিশনের কথা ওখানে বলা হয়েছে যে সেডিশন করা যাবে না। এবার তোমাদের মানে কি সেডিশন মানেটা জানতে হবে, এবং তারপরে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। এটাও বইয়ে কিন্তু নেই। দেখো, দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ডিসেন্ট আর একটা সেডিশন। ডিসেন্ট ওয়ার্ড বলতে আমরা বুঝি ক্রিটিসিজম, গভর্নমেন্টের ক্রিটিসিজম। ইউ আর পারমিট টু ডিসেন্ট, তোমাকে ডিসেন্টের পারমিশন দেওয়া হচ্ছে, তুমি গভর্নমেন্টের ক্রিটিসিজম করতে পারো, বাট কিন্তু তুমি সেডিশন করতে পারবে না। সেডিশন মানে কি? অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি, অ্যান্টি ন্যাশনাল কথা, এইগুলো হচ্ছে আমাদের সেডিশন। তাহলে বোঝা গেল, যদি তুমি গভর্নমেন্টের কাজে ক্রিটিসাইজ করো, যেরকম ধরো সামথিং 100 দিনের প্রকল্প চলছে, ঠিক আছে, তুমি বলতেই পারো যে 100 দিনের প্রকল্প, এখানে অমুক জায়গায় টাকার ল্যাপস হচ্ছে, অমুক জায়গায় মনে হচ্ছে ঘটকালিগিরি হচ্ছে, অমুক জায়গায় মনে হচ্ছে মানে ফাঁক ফোকর রয়েছে, গভর্নমেন্টের এটা ভালো না, কি অমুক অমুক, এগুলো কিন্তু তুমি বলতেই পারো, এর স্বাধীনতা তোমার রয়েছে। কিন্তু তুমি বলতে পারো না যে অমুক জায়গায় চুরি হচ্ছে, ওইটাকে দেশ থেকে বাইরে আমি বের করে দিই। তুমি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি অর ওয়ার্ড ইউজ করতে পারবে না। একটা খুব কমন ইস্যু উঠেছিল জানো কিছুদিন আগে এই সিটিজেনের ক্ষেত্রে, তোমাদের মনে আছে হয়তো, জেএনইউতে ঘটনাটা ঘটেছিল, ভারত তেরে টুকরে হোঙ্গে ড্যাশ ড্যাশ, বুঝে নাও যারা বলেছিল। এটা খুব কমন ডায়লগ উঠে গেছিলো, ভিডিও ফুটেজ আছে ইউটিউবে, কিন্তু তাদের এটা পলিটিক্যাল এজেন্ডার জন্য তাদের এখনো পর্যন্ত শাস্তি হয়নি, হয়তো হবে কি না জানি না, কিন্তু যে বলেছিল সে এখন বড় মাপের লিডার হয়ে গেছেন। কার কথা বলছি বুঝতে পারছো? কানাইয়া কুমার। তো এই কথাটা তুমি বলতে পারো না, ঠিক আছে? তুমি একটা টেররিস্টের, যাকে আমাদের সুপ্রিম কোর্ট যাকে টেরর অ্যাক্টিভিটির সাথে পেয়েছে, ঘোষণা করেছে, তাকে তুমি হিরো বানাচ্ছ, এইটা কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান অ্যাক্টিভিটির সাথে যুক্ত। কিন্তু এত সব সত্ত্বেও যে কেন হয়নি কিছু, সেই সম্পর্কে আমরা যাচ্ছি না, সেটা তোমরা বুঝে নাও, তোমরা আলোচনা করো, সেটা তোমাদের ম্যাটার, আমরা এখানে পড়াশোনা করছি। তো এই যে ডিসেন্ট আর সেডিশন, সেটার ডিফারেন্সটা আই থিঙ্ক তোমাদের আমি ক্লিয়ার করতে পারলাম। তোমরা গভর্নমেন্টের এগেনস্টে বলতে পারবে, দেশের এগেনস্টে নয়। এইটা হচ্ছে আমাদের প্রোটেক্ট রাইট টু, বলতে পারো ফ্রিডম অফ স্পিচ। হ্যাঁ, রাইট টু ফ্রিডমের মধ্যে যেটা প্রথম পয়েন্ট, ফ্রিডম অফ স্পিচ, এইটা মাথায় রাখবে। ফ্রিডম অফ স্পিচ সব সময় ইন্ডিয়ান সিটিজেনদের জন্য প্রযোজ্য, এইটা কিন্তু সবার জন্য নয়। এইটা আমি অলরেডি তোমাদের সিটিজেনের যে আমরা চ্যাপ্টার করেছি সেখানে তোমাদের বলে দিয়েছি। তা সত্ত্বেও মনে করে রাখবে, আর্টিকেল 19-এর এই যে ধারাগুলো, সেগুলো কিন্তু ইন্ডিয়ান সিটিজেনদের জন্যই প্রযোজ্য।
এরপরে আমরা দেখব ফ্রিডম অফ অ্যাসেম্বলি উইথাউট আর্মস, পিসফুলি অ্যান্ড উইথাউট আর্মস। তো চলো আমরা দেখে নিই এরপরে কি বলেছে। দেখো বইয়ের প্রথমেই লেখা আছে, এভরি সিটিজেন হ্যাড দ্য রাইট টু অ্যাসেম্বল পিসেবলি অ্যান্ড উইদাউট আর্মস। ইট ইনক্লুডস দ্য রাইট টু হোল্ড পাবলিক মিটিংস, ডেমনস্ট্রেশনস অ্যান্ড টেক আউট প্রসেশনস। ঠিক আছে, তার মানে কি, তোমার প্রসেশন, র্যালি বা এইগুলো করার তোমার স্বাধীনতা রয়েছে প্রত্যেকটা পাবলিকের, কিন্তু কি পিসফুলি করতে হবে, উইদাউট আর্মস। আর্মস ছাড়া তোমাকে পিসফুলি কিন্তু এইগুলো করতে হবে। তাহলে যেটা প্রথম প্রশ্ন আছে, ধর্ণা, যেটা আমরা খুব প্রচলিত শব্দ, ধর্মঘট, ভারত বন্ধ, পশ্চিমবঙ্গ বন্ধ, চাক্কা জাম, এই যে স্ট্রাইকগুলো, এইগুলো আমরা করতে পারি কি পারি না, প্রথম প্রশ্ন আসে এইটা। ঠিক আছে, দেখো তো যে চাক্কা জাম করবে, ধর্মঘট হবে, ধর্ণা হবে, ধর্ণা প্রদর্শন হবে। অনেক পলিটিক্যাল পার্টি যারা যখন ক্ষমতায় থাকে না তারা এইগুলো করে থাকে। তো কখনো দেখবে না সরকারি পার্টির এইগুলো করে। তো এইটা হচ্ছে তোমার বিরোধ প্রদর্শনের ক্ষেত্রে, মানে বিরোধিতা প্রদর্শনের জন্য এটা কিন্তু করা হয়। তো আমরা এটা করতে পারি কি করতে পারি না, লাখ টাকার প্রশ্ন না? কারণ যখনই দেখি ধর্ণা প্রদর্শন করছে, অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে উঠিয়ে নিয়ে যাচ্ছে। দেখো সোজা সাপটা কথায় আমরা করতে পারি ধর্ণা প্রদর্শন, এই যে র্যালিজ, প্রসেশন আমরা অবশ্যই করতে পারি, ধর্মঘট করতে পারি, কিন্তু আবার কথা আছে, কিন্তু পিসফুলি। কখনো তুমি ভায়োলেন্সের ইউজ করতে পারবে না। আরে আমাদের দেশের যে কনস্টিটিউশনের সেটা বেসিক স্ট্রাকচার হচ্ছে গান্ধিয়ান, এটা সবাই জানি। আমাদের যে নীতি, ইকোনমিক যে মডেল, সেগুলো গান্ধিয়ানের উপর নির্ভর করে। আর গান্ধীজির সবচেয়ে বড় অস্ত্র কী ছিল? এই ধর্মঘট, সত্যাগ্রহ আন্দোলনে হচ্ছে আমরা যদি দেখি প্রথমে তিনি একটা লম্বা র্যালি করলেন। তো যাই হোক, এইগুলোতে আমরা যদি দেখি তাহলে আমাদের দেশে অবশ্যই ধর্ণা প্রদর্শন, র্যালি, প্রসেশন সব আমাদের জন্য ছাড় রয়েছে, কিন্তু পিসফুলি কখনোই ভায়োলেন্স করতে যেতে পারবে না, নাহলে চৌরি চৌরার ঘটনা হবে, গান্ধীজি উইথড্র করে নেবে। ঠিক আছে, মাথায় থাকে যাতে জিনিসগুলো রিলেটেড। তাই বলছি যে যখনই তুমি বাস জ্বালাবে, দোকানপত্র ভাঙচুর করবে, তখন তুমি কিন্তু লকে ভায়োলেট করছো, তোমাকে অ্যারেস্ট করা হবে। সুতরাং ধর্ণা আমরা করতে পারি, কিন্তু পিসফুলি। সেকেন্ড যেটা কথা আসবে, যে আমাদের এখানে প্রথমে বলা হয়েছে যে উইদাউট আর্মস, কোনো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ছাড়া তোমাকে র্যালি করতে হবে। তাহলে কিছু কিছু ধর্মীয় র্যালি যখন হয় তখন কিন্তু আমরা আগ্নেয়াস্ত্র ইউজ করি। কিছুদিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে এই নিয়ে খুব তর্ক বিতর্ক হয়েছিল যে অস্ত্র প্রদর্শন হচ্ছে র্যালিতে, মানে আমাদের রিলিজিয়ানের নামে র্যালিতে অস্ত্র প্রদর্শন হচ্ছে। এটা আমরা করতে পারি কি পারি না? পারি। যখনই আমরা ধর্মীয় রীতিনীতি ইউজ করব, সেখানে যেইটা ধর্মে বলা হয়েছে সেইটুকু অস্ত্র কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যেরকম শিখদের ক্ষেত্রে কৃপান, কৃপান কাকে বলে জানো? আচ্ছা, কমেন্টে লিখে বলো কৃপানটা কি। সেই কৃপানটা তারা ইউজ করতে পারে, বা তরোয়াল, তাদের যে ধর্মের যে অঙ্গ, সেইগুলো কিন্তু তারা ইউজ করতে পারে। এইটাই বলা হয়েছে যে উইদাউট তোমার আর্মস, কিন্তু যখন ধর্মের ক্ষেত্রে শান্তিপূর্ণভাবে হচ্ছে তখন তুমি সেটা ব্যবহার করতে পারবে। তাহলে আমাদের যে এই স্বাধীনতাগুলো রয়েছে এগুলো সবসময় আমরা পাবো।
না, একদমই না। আবার সেই আগের কথা চলে আসছে, সিকিউরিটি, সোভার্নিটি, ইউনিটি, ইন্টিগ্রিটি, পাবলিক অর্ডার, পাবলিক পিস ইত্যাদি যদি ভঙ্গ হয় তাহলে তুমি সেই অর্ডার পাবে না। তখন কি করা হবে? তখন চলে আসছে সিআরপিসি সেকশন 144, 144 নম্বর ধারা, সবাই পরিচিত এই নামটার সাথে। 144 নম্বর ধারাতে কি হয়, যে নিয়ে আমাদের সিনিয়র ম্যাজিস্ট্রেট থাকেন, ম্যাক্সিমাম মানে বেশিরভাগ ক্ষেত্রে ডিএম, তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, উনি কি করেন, তখন 144টা ডিক্লেয়ার করে দেন। 144 ডিক্লেয়ার হয়ে গেলে, সিআরপিসি 144 ডিক্লেয়ার হয়ে গেলে বলা হচ্ছে যে এক জায়গাতে 4 জনের বেশি লোক থাকবে না। কোথাও 4 জন থাকে, কোথাও 5 জন থাকে, একটু গুলিয়ে যায়, কিন্তু যেখানে 5 জন লেখা আছে, তোমাদের বইয়ে লেখা আছে 5 বা তার বেশি লোক থাকতে পারবে না, মানে 5 জন লোক থাকবে না। অর্থাৎ ম্যাক্সিমাম তুমি গ্যাদারিং যদি হয় কোথাও, তাহলে তোমার 4 জনের বেশি লোক থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে 144 সিআরপিসি। যাতে যদি তোমার কারো মনে হয় যে এখানে রাইট হওয়ার সম্ভাবনা আছে, যদি মনে হয় যে উগ্র কিছু ভাবধারা গ্রো হচ্ছে, কিছু ধর্মীয় অশান্তি তৈরি হতে পারে, কিছু পলিটিক্যাল সিনারিও এমন অবস্থায় দাঁড়িয়েছে যে দাঙ্গা লেগে যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু ওই জায়গাটার উপর, ওই যেই জায়গাটায় এই ঘটনাগুলো হচ্ছে সেইখানে সিআরপিসি 144 কিন্তু লাগু করা হয় বাই দ্য সিনিয়র ম্যাজিস্ট্রেট অফিসার্স। ঠিক আছে, এটা ক্লিয়ার। এবার আমরা 144-এর সাথে একটা খুব কমনলি শব্দ ইউজ করি, যে 144 ধারা লেগেছে, কারফিউ লেগে গেছে, তাই তো? এটা জানি। তাহলে 144 ধারা কি কারফিউ? পরে আলোচনা করছি। আপাতত 144 ধারাটা আমরা কিন্তু জেনে নিলাম। এরপর যদি আমি দেখি, তাহলে হচ্ছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এবার ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনে বলা হচ্ছে অল সিটিজেন হ্যাভ রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়নস অর কোঅপারেটিভ সোসাইটিস। তুমি গ্রুপ, পলিটিক্যাল পার্টি, সোসাইটি, তারপর কোঅপারেটিভ সোসাইটি, তুমি সব কিছু কিন্তু তৈরি করতে পারো, এর স্বাধীনতা তোমাকে দেওয়া হয়েছে। অলদো, যদিও এটা যদি ইললিগাল হয় তাহলে কিন্তু তোমার সেই স্বাধীনতা নাই। তুমি হট করে বললা যে আমি একটা অ্যান্টি ইন্ডিয়া সংগঠন, টেররিস্ট সংগঠন গঠন করব, আমাকে কেন স্বাধীনতা দেওয়া হচ্ছে না? আরে তুমি আমার দেশে থাকবা, আমার দেশে খাবা, আমার দেশে পড়বা, আমার দেশের এগেনস্টে কথা বলবা, সেই পর্যন্ত ঠিক আছে, দেশের এগেনস্টে নয়, গভর্নমেন্টের এগেনস্টে। দেশের এগেনস্টে বললে সেটা কিন্তু ইউ আর, এটা তুমি লকে ভায়োলেট করছো। তুমি আমার দেশের এগেনস্টে কথা বলার অধিকার চাইছো, আমার দেশের এগেনস্টে 50 জনকে জড়ো করার অধিকার চাইছো, আমি তোমাকে অধিকার দেব? কখনোই সেটা ইললিগাল, মানে যারা টেররিস্ট অ্যাক্টিভিটির সাথে যুক্ত বা ইললিগাল সামথিং কিছুর সাথে যুক্ত যেই অর্গানাইজেশনগুলো, সেইগুলোর অধিকার কিন্তু আমরা দিব না। এই ক্ষেত্রেও কিন্তু আমরা যদি দেখি যে অর্গানাইজেশন বা পলিটিক্যাল পার্টি বা যেই হোক, সে আমাদের এই সোভার্নিটি, সিকিউরিটি, ইউনিটি, ইন্টিগ্রিটি, পাবলিক অর্ডার, পাবলিক পিস যদি ভঙ্গ করে, তাহলে সেগুলোর কিন্তু আমরা তাকে অধিকার দিব না। এর পরের পয়েন্টে আছে ফ্রিডম টু মুভমেন্ট। দেখো বইয়ে আছে ফ্রিডম টু মুভমেন্ট মানে কি? আন্দোলন করা, চলো আন্দোলন করি, এটা স্বাধীনতা? আন্দোলন করার স্বাধীনতা নয়। ফ্রিডম অফ মুভমেন্ট মানে ট্রান্সপোর্ট, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার তোমার স্বাধীনতা। এটা তুমি পাবা কি পাবা না? অবশ্যই পাবা, কারণ আমাদের আর্টিকেলের মধ্যে দেওয়া আছে, ফ্রিডম অফ রাইট টু ফ্রিডমের মধ্যে দেওয়া আছে, অবশ্যই তুমি পাবা। কিন্তু তুমি ভারতের মধ্যে যে কোনো জায়গায় যাওয়ার স্বাধীনতা পাবা, ভারতের বাইরে কিন্তু আমরা দায়িত্ব নেব না। বলা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন, every citizen to move freely throughout the territory of the country. তুমি ভারতের যে কোনো জায়গায় যে কোনোভাবে কিন্তু যেতে পারবে, কিন্তু অনেকগুলো ক্লজ এখানে আটকে দেওয়া হলো। প্রথম কি, যদি কোনো মিলিটারি এরিয়া হয়, যদি কোনো ডিপ্লোম্যাটিক এরিয়া হয় যেখানে হাইলি সিকিউরিটি জোন, ধরো ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার, তারপর ধরো কোনো
মানে প্রোটেক্টেড এরিয়া গভর্নমেন্টের দ্বারা, সেখানে কিন্তু তুমি যেতে পারবে না। তোমার সব জায়গায় যাওয়ার স্বাধীনতা রয়েছে, কিন্তু যেহেতু আমাদের এগুলো সিকিউরিটি পারপাস বা আমাদের দেশের আইনের সাথে যুক্ত জায়গা, আমরা কিছু কিছু জায়গা ডিফেন্সের সাথে যেরকম কিছু আমরা কিছু ডিফেন্সিভ ওয়েতে কিছু প্রোটেক্ট করতে চাই, সেই সব জায়গাতে কিন্তু তুমি যেতে পারবে না। সেগুলো খুব কম জায়গা, কিন্তু টেরিটরির বাকি সব জায়গাতে কিন্তু তোমার যাওয়ার স্বাধীনতা রয়েছে। বোঝা গেল? এবার আমরা দেখে নিই যে কারফু আর 144 সিআরপিসি 144 যেটা বললাম, সেটার মধ্যে পার্থক্যটা কিন্তু আমরা এবার একটু দেখে নিই। দেখো, কারফু 144-এ আমরা বললাম যে 4 জনের বেশি জমায়েত করতে পারবে না। আর কারফুতে বলা হচ্ছে, কারফু এমন একটা জিনিস যখন তুমি বাড়ি থেকে বাইরে বেরোতে পারবে না। তোমরা এখন মোটামুটি সবাই লকডাউন শব্দটার সাথে পরিচিত, এইটা কিন্তু টাইপ অফ কারফিউ বলতে পারো। কারফিউর চেয়ে একটু বড়, তো টাইপ অফ কারফিউ তোমরা বলতে পারো। তো 144 ইম্পর্টেন্ট, কারফিউ বেশি ইম্পর্টেন্ট, দুটোই নিজের জায়গাতে ইম্পর্টেন্ট। কিন্তু এটা বলতে পারো কারফিউ হচ্ছে 144-এর বর্দা, একদম সোজা সাপটা কথায়। 144-এ তুমি 4 জন বেরোতে পারবে, সব কিছু খোলা টোলা থাকছে, ঠিক আছে। কিন্তু যখন সিনারিও খুব বাজে হবে, তখন তোমার বাড়ি থেকে বেরানোর অধিকারকেও কিন্তু রেস্ট্রিক্টেড করা হচ্ছে কারফিউর মাধ্যমে। দোকান হাট তো সবই বন্ধ থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যে যখন ছোটোখাটো ঘটনাগুলো হচ্ছে, 144 মানে তুমি বাইরে বেরিয়ে ঘুরতে পারবা, ঠিক আছে, কিন্তু কারফিউতে ঘুরতে পারবে না। তোমাকে সেই জন্য পুলিশের এক্সট্রাভাবে পারমিশন লাগবে, পুলিশ থেকে। মাথায় রাখবে, এইটা হচ্ছে কারফিউ। কারফিউ কেন হয়? ওই যে আগের মতোই, যখন দেখবে কোনো দাঙ্গা হচ্ছে, রিলিজিয়ান রাইট হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু এইটা কারফিউ লাগানো হয়। কার দ্বারা? আবার মাথায় রাখো, সেই একই ব্যক্তি, সিনিয়র ম্যাজিস্ট্রেট অফিসার, মানে আমরা বলতে পারি ডিএম এর দ্বারা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দ্বারাই কিন্তু সাধারণত এটা লাগানো হয়। এছাড়াও যখন কোনো হেলথের কন্ডিশন খারাপ হচ্ছে, কোনো সংক্রামক ব্যাধি আসছে, তোমরা সবাই পরিচিত যে করোনা ভাইরাস, এর জন্য কারফিউ কিন্তু ডিক্লেয়ার করা যায়, যেটাকে আমরা লকডাউন বলেও জানি। তাহলে কারফিউ আর 144-এর মধ্যে বেসিক ডিফারেন্সটা বুঝে গেলে হয়তো এর আগে তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার ছিল না। তো এই সব কন্ডিশনে কারফিউ যদি থাকে বা বিভিন্ন প্রোটেক্টেড এরিয়াতে থাকে, তাহলে কিন্তু ওই জায়গাগুলোতে তোমার ফ্রিডম টু মুভমেন্ট কিন্তু ভায়োলেট হচ্ছে। এবার আরেকটা গল্প দেখে নিই আমরা, সেইটা হচ্ছে দেওয়া আছে যে নো এক্সপ্রেস বার আর নো নো এক্সপ্রেস বার, নো ইমপ্লিসিট বার। এইটা হচ্ছে আমাদের স্বাধীনতাকে রক্ষা করছে। কীরকম? এক্সপ্রেস বারটা কি? এক্সপ্রেস বার, ধরো তুমি বা আমি ধরো কলকাতায় রয়েছি বা যে যার জায়গা ডিস্ট্রিক্টে রয়েছি। এবার গভর্নমেন্ট চাইলো কলকাতাকে প্রোটেক্ট করতে হবে বা কিছু, প্রত্যেকটা রোড ব্লক করে দিল, প্রত্যেকটা রেলওয়েজ ব্লক করে দিল, এয়ার ব্লক করে দিল, কলকাতাকে একদম ব্লক করে রেখে দিল। এইটাকে বলা হচ্ছে এক্সপ্রেস বার। গভর্নমেন্ট শুড নট ডু দিস, গভর্নমেন্ট এটা করতে পারে না। সো নো এক্সপ্রেস বার, গভর্নমেন্ট কখনোই সব কিছুকে ক্লোজ করে রাখতে পারে না, এটা সবসময় মাথায় রাখবে। এবার হচ্ছে নো ইমপ্লিসিট বার। ইমপ্লিসিট বারটা কি? ধরো তুমি একটা জায়গা হচ্ছে এ আর একটা জায়গা হচ্ছে বি, তাহলে তোমাকে এ থেকে বিতে যাওয়ার সমস্ত স্বাধীনতা কিন্তু দিতে হবে। মাথায় থাকছে? তোমাকে সমস্ত কিছু স্বাধীনতা কিন্তু ওখানে দিতে হবে, তুমি ট্রান্সপোর্ট করার, তোমাকে কেউ আটকাতে পারবে না। 1 নাম্বার কথা হচ্ছে যেটা বললাম এক্সপ্রেস বার, মানে একটা জায়গাকে সব জায়গা থেকে আলাদা করে দিতে পারবে না, সেরকম তোমাকে এক জায়গা থেকে আরেকটা জায়গাতেও যেতে কিন্তু বাধা দিতে পারবে না। এবার দেখো, তোমার কাছে ধরো টাকা নেই, তুমি হাইওয়ে দিয়ে যাচ্ছ, টোলগেট পড়ে গেছে, ঠিক আছে, তাহলে এইটা
তোমার ইমপ্লিসিট বারকে খণ্ডন করছে কি করছে না? অবশ্যই করছে। টোল গেটের যেটা কনসেপ্ট সেটা কিন্তু অবশ্যই তোমার ইমপ্লিসিট বারকে খণ্ডন করছে। সেই কারণে গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট বলতে পারো তোমার সাথে প্রতিশ্রুতিবদ্ধ যে একটা জায়গা যদি এ হয় আর একটা জায়গা যদি বি হয়, তার মধ্যে যদি তুমি টোল গেট বসাও, টোল গেটটা কেন বসাচ্ছে? রাস্তাটা যাতে ভালো হয়, হাইওয়ে হয়, মানে হাই স্পিডি হয়, ইত্যাদি ইত্যাদি কারণে গভর্নমেন্ট করছে কি রাস্তাটা ডেভেলপ করছে, তার সাথে টোল গেট বসিয়ে বা যে করে হোক টাকাটা ওঠাচ্ছে। তো তুমি তো বললে যে আমার চাই না স্পিড, আমি যেরকম ইচ্ছা সেরকম যাই, তাহলে তুমি কি যেতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে, কিন্তু টোল গেট দিয়ে না। বলা হচ্ছে এ আর বি যদি রাস্তা হয়, তার মধ্যে যদি টোল গেট থাকে, তোমাকে ওইটার অল্টার একটা রুট অবশ্যই দিতে হবে যেখানে টোল গেট থাকবে না। এ বিতে যেতে গেলে যদি যেটা মেন রাস্তা ধরো সেখানে টোলগেটটা বসে, মেন রাস্তায় যদি তোমার টোলগেট থাকে তাহলে অল্টারনেট তোমাকে কিন্তু একটা রুট দিতে হবে। এবার যদি তোমার কোনো ওই জায়গা দুটোর মধ্যে অল্টারনেট রুট না থাকে, তাহলে তুমি টোলগেট বসাতে পারবে না। ঠিক আছে? কারণ এটা আমাদের ইমপ্লিসিট যে বারটা সেটাকে খণ্ডন করছে। সো নো এক্সপ্রেস বার অর নো ইমপ্লিসিট বার। ঠিক আছে, চলো এত দূর হলো আমাদের ফ্রিডম অফ মুভমেন্ট। এরপরে আমরা দেখব ফ্রিডম অফ রেসিডেন্স। ফ্রিডম অফ রেসিডেন্সের ক্ষেত্রে যদি দেখি তো আমরা দেখব মানে মোটামুটি ফ্রিডম অফ যেটা তোমার মুভমেন্ট বলছো তার সাথে সবই সমান, প্রায় সবই সমান, শুধু একটু বেসিক ডিফারেন্স রয়েছিল, সেটাও এখন নেই। তো সেইটা আমরা এখানে দেখে নিই। বেসিক ডিফারেন্স যেটা ছিল সেইটা হচ্ছে আর্টিকেল 35A-তে, যেটা আমাদের মধ্যে এখন আর নেই, জম্মু অ্যান্ড কাশ্মীর। এখানে বলা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের লোকজন নিজেরা ওই জায়গাটায় থাকবে, ওইটাকে প্রোটেক্ট করা হচ্ছে আর্টিকেল 370-র মাধ্যমে। আর্টিকেল 370টা কি ছিল? আর্টিকেল 370 ছিল একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার, যেটা 1954 সালে 1954-এর একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের মধ্যে আর্টিকেল 370টা তৈরি হয়েছিল এবং তার জন্য ওখানে একটা রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছিল যে ওখানে তুমি বাস করতে পারবে না। 2019-এ যখন জম্মু কাশ্মীরটা আমরা 370টা উঠিয়ে দিলাম, তখন কিন্তু এই বারটাও থাকলো না। সুতরাং এইটা বলতে পারো ফ্রিডম অফ রেসিডেন্স আর ফ্রিডম অফ মুভমেন্ট এই দুটো কিন্তু প্রায় এখন একই সমানভাবে তোমার অধিকারগুলো দেওয়া রয়েছে। এইটা ভেবে দেখো, আমি আগেই বলেছিলাম যে স্টেট গঠনের ক্ষেত্রে যখন আমরা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ চ্যাপ্টারটা পড়ছিলাম, যে এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম জম্মু কাশ্মীরের ক্ষেত্রটা, যে প্রথম একটা স্টেট যেটা কমে গেল 29টা থেকে 28টা হলো। তো সেই সময় আমরা মানে আমাদের সবাই অনেক ক্রিটিসিজম করছিল যে এটা সম্ভব কি সম্ভব না, কেন এটা হচ্ছে, এটা একটা তাদের সংবিধানকে উঠিয়ে দেওয়া হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু ঘটনাটা কিন্তু লুকিয়ে আছে এইখানে। এইটা তৈরি হয়েছিল 370, যেটা আমরা জানি এটা কিন্তু অ্যামেন্ডমেন্ট করে 370কে সরানো হয়নি। কারণটা হচ্ছে এইটা প্রেসিডেন্সিয়াল অর্ডার ছিল, অর্ডারটাকে পরের একজন প্রেসিডেন্ট এসে চেঞ্জ করে দিল, হয়ে গেল, উঠে গেল, সোজা সাপটা ব্যাপার। আর সংখ্যাগরিষ্ঠ মেজরিটি, পার্লামেন্টের সিম্পল মেজরিটিতে এটা পাস করিয়ে দিল, ব্যাস 370 সরে গেল। এইটা নিয়ে যে এতদিন ধরে একটা বিশ্লেষণ ছিল যে 370 সরানো সম্ভব কিনা, তার জন্য কনস্টিটিউশনের কোন অ্যামেন্ডমেন্ট করতে হবে, এটা বেসিক স্ট্রাকচারের অন্তর্গত কিনা, আলটিমেট দেখা গেল না, একটা সিম্পল স্টেপে কিন্তু এটা উঠিয়ে দেওয়া গেল। এবার যদি আমরা দেখি তাহলে দেখব ফ্রিডম অফ প্রফেশন, তোমার জীবিকা নির্বাহের ফ্রিডম। চলো এবার দেখে নিই ফ্রিডম অফ প্রফেশনে কি বলা হয়েছে। বলা হয়েছে অকুপেশন অর প্রফেশনের ক্ষেত্রে তোমার স্বাধীনতা রয়েছে। ঠিক আছে, তুমি তোমার মতো জীবিকা গ্রহণ করতে পারো, সেই জীবিকা
গ্রহণ করে তুমি তোমার লাইফ নির্বাহ করতে পারো, তাতে কেউ কিছু বলতে পারবে না। বাট কিন্তু সেটা যাতে ইললিগাল না হয়, সেটা যাতে টেররিস্ট অ্যাক্টিভিটির সাথে যুক্ত না হয়। তুমি গিয়ে বললা যে আমার ইচ্ছা আমি টেররিস্ট হব, আমাকে সেই স্বাধীনতা দেওয়া হোক। সরকার বলবে তুই বেটা এখনই টেররিস্ট হওয়ার কথা আমার কাছে অধিকার চাইতে যাচ্ছিস, কিছুদিন পর আমাকে মারবি, মেরে বলবি যে আমি তো টেররিস্ট হব, তার অধিকার চেয়েছি, তোমরা দিয়ে দিয়েছো, সুতরাং আমি টেররিস্টের কাজ মারা, তাহলে আমি মারছি, আমাকে কেউ কিছু বলতে পারবে না, আমি এতই গাধা। তাহলে ইললিগাল বা টেররিস্ট অ্যাক্টিভিটির সাথে তুমি কিন্তু যুক্ত হতে পারবে না। তারপরে যেটা হচ্ছে যে কেউ ধরো বলল যে আমার মনে হচ্ছে যে আমি নিউক্লিয়ার বোম বানাবো, নিউক্লিয়ার বোমে প্রচুর পয়সা, আমি নিউক্লিয়ার বোম বানাবো, আমার প্রচুর পয়সা উপার্জন করব, তার জন্য নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করলাম, অর সাপোজ ধরো সামথিং আদার্স কিছু। তো তুমি কি সেটা করতে দিতে পারবে না? এই জায়গাগুলোতে একটু প্রবলেম পরে দেখা দিল। নিউক্লিয়ার ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের জন্য বা বোম তৈরির জন্য ওটা তো আমাদের বলেই দিয়েছে না যে অকুপেশন আর প্রফেশন তুমি তোমার মতো চুজ করতে পারবে, তাহলে এইটাও তো তুমি চুজ করতে পারো। এই জায়গাটায় গভর্নমেন্ট করলো কি, এই সময় এর আগে একটা ঘটনা ঘটলো যে গভর্নমেন্ট হঠাৎ করে বলে দিল যে যখন আমরা সমস্ত দেশের ভেহিকলগুলো আমরা নিজেরা বানাবো। ঠিক আছে, এটা যদিও হয়নি, সেই সময় সিপি অ্যান্ড বেরিয়ার মোটর ভেহিকেল অ্যাক্ট পাস করা হলো এবং সেখানে বলা হচ্ছে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে গভর্নমেন্ট যদি চায় তাহলে কোনো সেক্টরে মনোপলি করতে পারবে। গভর্নমেন্ট যদি চায় আমি কাউকে অধিকার দিব না যে তুমি পেট্রোলিয়ামের ব্যবসা করো, পেট্রোলের ব্যবসা করো, তুমি ইস্পাতের কারখানা তৈরি করো, তুমি আমাদের দেশের মধ্যে বিমান উড়াবা। অনেক কোম্পানি আছে, ইন্ডিগো আছে, এয়ার এশিয়া আছে, অনেক হাজার কোম্পানি, হাজার না অনেক কোম্পানি রয়েছে, অবশ্যই হাজারই বলতে পারো, বাইরের দেশের কোম্পানি রয়েছে। তো তোমরা আমাদের এখানে ইনভলভ হবে না, এটা আমাদের কাজ। তো এইটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট করতে পারে। ফ্রিডম অফ প্রফেশন আসছে, কিন্তু পরবর্তীকালে অ্যামেন্ডমেন্টের দ্বারা যুক্ত হলো গভর্নমেন্ট কিন্তু মনোপলি করতে পারে, গভর্নমেন্টের মনোপলির উপর এটা নির্ভর করবে। ঠিক আছে, যদি আবার বললাম ইললিগাল আর ইমরাল যদি তোমার কার্যকলাপ হয় সেক্ষেত্রে তুমি সেটা করতে পারবে না। গভর্নমেন্ট যদি কোনো সেক্টরে নিজে নিবেশ করতে চায়, মনোপলি করতে চায়, তাহলে কিন্তু তুমি সেই সেক্টরে যেতে পারবে না। এবং এছাড়া আরেকটা যেটা আসছে যে এখানে একটা এডুকেশনাল বাইন্ডিং তৈরি করা হচ্ছে। কি রকম, যে তুমি ধরো বললে যে আমি ডাক্তার হব, আমি আজকে থেকে ডাক্তার, আমি প্র্যাকটিস শুরু করে দিলাম। এরকম তো অনেকে হয় না, অনেক করে, কিন্তু তাদের আমরা ইললিগাল বলি, তাদের অ্যারেস্টও হতে পারে তারা। তো এটা কেন? আমার তো স্বাধীনতা রয়েছে আমার জব নির্বাচন করার, আমি কোন প্রফেশনে যাব সেটা নির্বাচন করার, কিন্তু এই জায়গাটাতে কথা হচ্ছে যে তুমি এটা করতে পারবে, কিন্তু তোমার একটা ডিগ্রি, যেটা আমার ডাক্তারদের ক্ষেত্রে মেডিকেল ডিগ্রি ধরো, প্রফেসরদের ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি বলো, ইঞ্জিনিয়ার যারা হচ্ছে মিনিমাম বিটেক ডিগ্রি আর কোনো ডিপ্লোমা কোর্স বলো, এইগুলো যেরকম প্রযোজ্য সেরকম তোমাকেও এইগুলোর মধ্যে একটা তোমার যে প্রফেশনে, সেই প্রফেশনের ডিগ্রি কিন্তু থাকা দরকার, যেখানে ডিগ্রি প্রয়োজন। তোমার যদি সেই ডিগ্রি থাকে তখনই তুমি সেই প্রফেশন নিজেকে নিযুক্ত করতে পারবে। যেইগুলো প্রফেশনে যুক্ত নও তুমি, সেইখানে কিন্তু তুমি পারবে না। এমনও অনেকে বলতে পারে যে সরকারি চাকরির ক্ষেত্রে, এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, দেখো আমরা এমপ্লয়মেন্টের আগেই পড়েছি যে সবাই পাবলিক এমপ্লয়মেন্টে যেতে পারবে, কিন্তু মেরিট বেসিসে বলতে পারো, এইটাকে অর্জন করতে হয়। অর্থাৎ তোমার যে এন্ট্রান্স এক্সাম হলো সেটাতে যে পাচ্ছে সেই যাবে। তুমি এমন না যে আজকে তাহলে 50 জন এসে বলছে তুমি পরীক্ষা দিবা, তার আগেই 50 জন কেন, কয়েক লক্ষ জন বলবে যে আমি ব্লকের বিডিও হয়ে বসে গেলাম, আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে বসে গেলাম। আরে ভাই, বিডিওর সিটটা তো 420টা,
বা সামথিং আরও একটু কম বেশি, বা ডিএমের সিটটা তো যেরকম ডিস্ট্রিক্ট আছে সেই অনুযায়ী 19টা 20টা 23টা 25টা। তো 5 লাখ 10 লাখ লোক যদি বলে আমি ডিএম হবো আর বিডিও হবো, তাহলে কি সম্ভব? হবে না। ওই জন্য তোমার মেরিটকেও ওখানে যাচা হচ্ছে, তোমার অকুপেশন সেইভাবে নির্ভর করবে। আদারওয়াইজ যেইগুলোতে কোনো বাইন্ডিং নেই সেই প্রফেশনগুলো কিন্তু তুমি গ্রহণ করতেই পারো, কেউ তোমাকে কিছু বলবে না। আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমরা নেক্সট যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইট সেটা কিন্তু আমরা পড়ব। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, সাথে অবশ্যই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওগুলো দেখার জন্য, এবং শেয়ার আর লাইকটা তো অবশ্যই করবে, কারণ আমি বারবার বলি তোমাদের এই শেয়ার লাইকে আমি নিজে মোটিভেটেড হই। আর বেশি কথা নয়, শুধু ভিডিও দেখলে হবে না, সাথে বাড়িতে নিজের পড়া পড়তে হবে, এবং যদি তোমাদের মনে হয় ভিডিওটা পজ করে তোমরা কিন্তু পার্সোনালি সেটা খাতার মধ্যে নোটও করতে পারো। চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।